ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্লিট ফিজিক্স। আজকের টপিক হচ্ছে স্থির তড়িতের ঘটনাবলী পার্ট 2। ঠিক আছে, আগের দিন আমরা আলোচনা করেছিলাম স্থির তড়িতের ব্যাপারটা কোথা থেকে এলো, মানুষের মধ্যে ধারণা কিভাবে এলো তা সম্বন্ধে আমি তোমাদেরকে বলেছি। তারপর বলেছি আধান কয় প্রকার হয়, আধান কি, তড়িৎ আধান কি, তড়িৎ আধান কয় প্রকারের হয়। তারপরে আলোচনা করেছি এর আধানের কোয়ান্টায়ন কাকে বলে। তারপরে আলোচনা করেছি যে আধানের তড়িৎ আধানের নিত্যতা সূত্র আলোচনা করেছি। তারপরে ইলেকট্রনের তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব আলোচনা করেছি। তারপরে পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী এসব সম্বন্ধেও তোমাদেরকে অনেকটা ধারণা দিতে পেরেছি। তো আজকে আমরা জানবো যে মুক্ত ইলেকট্রন কি, আমরা মুক্ত ইলেকট্রন কেন পড়ব, আর আর যে বাকি অংশটুকু যে আছে তোমাদের সিলেবাসে, সেই অংশটুকু এই চ্যাপ্টারের আমি পড়াবো। ঠিক আছে, তো ভিডিওটি তাহলে শুরু করা যাক। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন কি না, পরিবাহী পদার্থের মধ্যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে সমস্ত ইলেকট্রন থাকে তাদের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল এত শিথিল হয় যে ওই ইলেকট্রনগুলি স্বচ্ছন্দে এক পরমাণু থেকে অপর পরমাণুতে অর্থাৎ পরিবাহীর মধ্যে ইতস্তত চলাচল করতে পারে। এই ইলেকট্রনগুলিকে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলা হয়। অর্থাৎ আমি আগের দিন বোঝানোর জন্য বলেছি যে মনে করো এরকম অ্যাটমের মাঝখানে এখানে আছে প্রোটন আর নিউট্রন। অবশ্যই হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না। ঠিক আছে, তো এরকম বাইরে কক্ষপথে ইলেকট্রন ঘোরাফেরা করছে। ঠিক আছে, তোমরা আগেও পড়েছো, এটা অনেক ছোটবেলার জিনিস। আসলে এরম দেখতে হয় না, এটা তোমরা পরে পরে বুঝতে পারবে। এটা বোঝানোর জন্য বলা হয়, ক্লাস 11-এ আছে এটা। ঠিক আছে, তো এরকম মনে করো কক্ষপথে ইলেকট্রনরা ঘোরাফেরা করছে। তো নিউক্লিয়াস থেকে যত কাজ সামনে হবে, আমি তো বলেছি পজিটিভ নেগেটিভ পরস্পরের মধ্যে আকর্ষণ করে, তাহলে প্রোটনের আধান পজিটিভ, ইলেকট্রনের আধান নেগেটিভ, তাহলে এরা পরস্পরের মধ্যে আকর্ষণ করে। কিন্তু আমরা যত বাইরের দিকে যাব তত কি হবে, ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল এই নিউক্লিয়াসের, সেই আকর্ষণ বলটা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ শিথিল হতে থাকবে। তখন সর্ববহিস্থ কক্ষপথে মনে করো একটা ইলেকট্রন আছে। তখন এর মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা এত শিথিল হয়, মানে এত ক্ষীণ হয় যে ওই ইলেকট্রনটা যে মানে এক পরমাণু থেকে আরেকটা পরমাণুতে মনে করো আরেক পরমাণুতে স্বাচ্ছন্দ্যে যেতে পারে। ঠিক আছে, এই ধরনের ইলেকট্রনকে বলা হয় কি, মুক্ত ইলেকট্রন। এক পরমাণু থেকে আরেক পরমাণুতে যেতে পারছে, তার মানে এরকমভাবে যদি কোনো একটা পরিবাহী থাকে, এটা মনে করো একটা পরিবাহী তার। ঠিক আছে, খুব জুম করে দেখাচ্ছি। এইখানে যদি একটা পরমাণু থাকে, এইখান থেকে এইখানে আসতে পারে, আবার এইখান থেকে এইখানেও আসতে পারে, এইভাবে সে সমগ্র পরিবাহীতে চলাফেরা করতে পারে। ঠিক আছে, এই এই ইলেকট্রনটাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। তো এই মুক্ত ইলেকট্রন কি করছে না, আমরা যে স্থির তড়িৎ পড়ছি, সেই স্থির তড়িৎ তো সেখানে মুক্ত ইলেকট্রন আমরা পড়বো কেন? কারণ মুক্ত ইলেকট্রন কি হচ্ছে, মুক্ত ইলেকট্রন যেহেতু একটা পরিবাহী, শুধুমাত্র পরিবাহীর পদার্থের মধ্যেই কিন্তু থাকে,
আর সেটাও থাকে সর্ববহিস্থ কক্ষপথের হয় সেটা ইলেকট্রনটা। ঠিক আছে, তাই এটা কি করে, ইলেকট্রনটা যেহেতু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে, পরিবাহীর যে কোনো অংশে ইতস্তত চলাচল করতে পারে, তাই ইলেকট্রনটা তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, নেগেটিভ কোথায় যাচ্ছে না, এটুকু মনে রাখো, আমরা পরে এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, আমরা তড়িৎ বিভব যখন পড়ব তখন এর সম্বন্ধে অনেক আলোচনা আছে, এর পরেও অনেক আলোচনা আছে, তো তোমরা এটুকুই জেনে রাখো। আর তাহলে আমরা পড়লাম কি পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহী কি করে না তড়িৎকে খুব সহজে বয়ে নিয়ে যেতে পারে, এটাই পরিবাহীর কাজ। আর অন্তরক কি করে, তড়িৎ তার মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে না, তার মানে অন্তরকের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি নেই বললেই চলে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা নেই, তাহলে কে তড়িৎ পরিবহন করবে? তাই অন্তরক একটা এমন পদার্থ যে তড়িৎ পরিবহনে মানে অক্ষম। আর অর্ধপরিবাহী আছে, মুক্ত ইলেকট্রন আছে কিন্তু সেটা সংখ্যায় কম, তাই সেটা মোটামুটি কিছু পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, আর অতি পরিবাহী মানে আমরা অর্ধপরিবাহী যখন পড়বো তখন সেখানে অনেক আলোচনা আছে, সেখানে যখন আমরা একটা একটা খুব একটা নির্দিষ্ট তাপ দিয়ে দিচ্ছি কোনো একটা অর্ধপরিবাহীতে, তখন তার কি হচ্ছে, তার মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রন হোল বলে একটা জিনিস আছে, সেটা আমরা পড়বো, তো তার সংখ্যা বেড়ে যাচ্ছে, তার ফলে সেটা মানে প্রচণ্ড পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে। তো তখন সেটা কি হয়, যখন যখন তখন সেটা একটা অতি পরিবাহীতে পরিণত হয়। ঠিক আছে, এখন আপাতত এটুকু জেনে রাখো, এর সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব। তো এরপরে আমরা পড়ব পরিবহন দ্বারা আহিতকরণ। প্রত্যক্ষ সংস্পর্শের সাহায্যে কোনো পরিবাহীকে আহিত করার পদ্ধতিকে বলে পরিবহন দ্বারা আহিতকরণ। ঠিক আছে, অর্থাৎ মনে করো কোনো একটা আহিত বস্তু আছে, ঠিক আছে, এটা একটা অন্তরিত মানে অন্তরক এটা। ঠিক আছে, এখানে ধরো প্লাস চার্জ আছে, এটাকে তুমি একটা অনাহিত বস্তুকে পরিবাহীকে এটা টাচ করালে, ঠিক আছে, তারপর টাচ করানোর পরে দেখলে যে এটাও প্লাস চার্জে আহিত হলো। কিভাবে হলো না, এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি ছিল, তাই এটা পজিটিভ চার্জে আহিত ছিল। যখন যখন এটা পরিবাহীকে টাচ করলো তখন এর এর মধ্যেকার ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের আকর্ষণে এর মধ্যে চলে গেল। ঠিক আছে, এর মধ্যেকার ইলেকট্রনগুলো এর মধ্যে চলে গেল, ফলে কি হলো, এখানে ইলেকট্রনের ঘাটতি ঘটলো, তাই এটা পজিটিভ আধানে আহিত হলো। এখন মনে করো এটা যদি ঋণাত্মক আধানে হতো তখন কি হতো, নেগেটিভ চার্জ, এটা তুমি স্পর্শ করালে একটা পরিবাহীকে, ঠিক আছে, এটাকে স্পর্শ করা এখানে কি হলো না, এর মধ্যে ইলেকট্রনের আধিক্য ছিল, আর এখানে ইলেকট্রন যেমন থাকার নিউট্রাল অবস্থা এখানে ছিল, সব কিছু এখানে নিউট্রাল আছে। এখানে যেহেতু ইলেকট্রনের আধিক্য, ইলেকট্রন আর এখানে কি থাকতে চাইবে, ইলেকট্রন আসবে এইখানে, এই পরিবাহীতে ইলেকট্রন আসবে, তখন কি হবে, এখানে ইলেকট্রনের আধিক্য বেড়ে যাবে, তাই এটা একটা ঋণাত্মক আধানে এটাও আহিত হবে। ঠিক আছে,
সংজ্ঞা অনুযায়ী এখানে বলেছে প্রত্যক্ষ সংস্পর্শের সাহায্যে এইভাবে আহিত করা হয়। এই যে আমি জিনিসটা ব্যবহার করেছি এখানে, যার এইখানে মানে একটা ধাতব চাকতি থাকবে, আর যার হাতলটা হবে একটা অন্তরক হাতল। এর মধ্য দিয়ে চার্জ যেতে পারবে না, ঠিক আছে। তাই এটা ধরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারি। এই যে জিনিসটা, একে বলা হয় আধান পরীক্ষক। ঠিক আছে। এই একটা কোনো বস্তুর মধ্যে আধান আছে কিনা, তুমি ধরো এই চাকতিটা ধরো এরকম নিউট্রাল আছে, ঠিক আছে। মনে করো এটা তুমি এইখানে ধরো এই পরিবাহীতে তো পজিটিভ চার্জ আছে, তুমি একটা আধান পরীক্ষক নিয়ে এতে টাচ করালে, এতে টাচ করিয়ে দেখলে যে এটা পজিটিভ চার্জ হয়ে গেল। তুমি কি করে বুঝবে এটা পজিটিভ চার্জ, আর কি করেই বা বুঝবে এটা হচ্ছে মানে এটাতে কোনো আধান আছে কিনা? তুমি তো আর চোখে দেখতে পাচ্ছ না সেটা তখন তুমি কি করবে, আধান পরীক্ষকের সাহায্যে এখান থেকে স্যাম্পেল নিয়ে একটা আছে যেটা আমরা এক্ষুনি পড়বো, তড়িৎ বীক্ষণ যন্ত্র, ঠিক আছে। সেখানে দুটো সোনার পাত থাকে, খুব পাতলা পাত থাকে, ঠিক আছে। এরকম জোড়া থাকে, এরকম নয়, সরি, এরকম থাকে ব্যাপারটা, এরকম থাকে। যদি সেখানে কোনো আধান দেওয়া হয়, এখানে একটা চাকতি থাকে, এখানে আধান পরীক্ষকের সাহায্যে তুমি এখানে এনে দিয়ে দেখলে যে যদি এর মধ্যে এই দুটো সোনার পাত দূরে সরে যাচ্ছে, তখন বুঝবে যে ওই পরিবাহীটি আহিত। আর যদি কিছু না থাকে তাহলে বুঝতে হবে যে যদি এটার কোনো পরিবর্তন না হয় তাহলে ওটা অনাহিত বস্তু, ঠিক আছে। মানে ওর মধ্যে কোনো তখন চার্জ নেই। আর নেগেটিভ চার্জ হলেও তখন এটা যদি অনাহিত থাকে তখনও সেটা দূরে সরে যাবে, ঠিক আছে। আর তুমি বুঝবে কি করে পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? তুমি তো দেখছো যে দুবারেই এরকম দূরে সরে যাচ্ছে। তার জন্য করা হয় কি, এটাকে একটা নির্দিষ্ট আধানে আহিত করা হয়। মনে করো পজিটিভ আধানে যদি আহিত করা হয়, তাহলে যখন পজিটিভ নিয়ে আসবে তখন কি হবে, তখন পজিটিভ চার্জের পরিমাণটা বেড়ে যাবে, তখন সেটা আরও দূরে বিস্ফোরিত হয়, তখন বিস্ফোরণের মাত্রাটা আরও বেশি হয়। আর যখন নেগেটিভ চার্জ, তুমি এখানে ধরো মনে করো পজিটিভ চার্জে এটা আহিত আছে, আর নেগেটিভ চার্জ যখন তুমি নিয়ে আসবে তখন সেটা কি হবে, নেগেটিভ চার্জটাকে নেগেটিভ চার্জটাকে কিছুটা ক্যান্সেল করে দেবে। তখন এখানে এটা স্বর্ণপর্দ যে বিক্ষেপণটা, সেই বিক্ষেপণটা কমে যাবে। বিক্ষেপণটা তখন এরকম দূরে ছিল, এখন বিক্ষেপণটা কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে। তখন এরকম দূরে ছিল, মনে করো এরকম ছিল, এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। মানে যে বিক্ষেপণটা সেটা কমে যাবে, ঠিক আছে। তাহলে স্বর্ণপত্রটা আমরা দেখিয়ে দিলাম কেমন হয়। এরপরে আমরা দেখব যে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ কি? তড়িৎ আবেশ হচ্ছে তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন কি? একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহীর কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে তড়িৎাবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন বলা হয়। অর্থাৎ কি বলেছে এখানে, একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহীর কাছে এনে, আমি একটা আহিত বস্তু নিলাম, ঠিক আছে। মনে করো এটা আহিত, প্লাস চার্জে আহিত, ঠিক আছে। এটাকে একটা পরিবাহী বা অন্তরক, এটা পরিবাহীও হতে পারে বা অন্তরকও হতে পারে, ঠিক আছে। এটার সঙ্গে এটার কোনো টাচ হবে না, কিন্তু এটার কাছে আসবে। কাছে এলে কি হবে, নিকটতম প্রান্তে হবে মাইনাস আধান, অর্থাৎ এর বিপরীত আধান,
আর হচ্ছে দূরতম প্রান্তে হবে এর সমপ্রকৃতির আধান। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় তড়িতাবেশ। তাহলে এটা সাময়িকভাবে আহিত হচ্ছে। যখন তুমি এটাকে গ্রাউন্ড করে দেবে, অর্থাৎ মাটির সঙ্গে যখন সংযোগ করবে, সেটা কোনো পরিবাহীর মাধ্যমে, তুমি নিজেও হাত দিতে পারো, সেখানে হাত দিলে তোমার দেহের মধ্য দিয়ে এখানে চার্জটা মাটিতে চলে যাবে। কিন্তু এই চার্জটা কি? এই চার্জটা হচ্ছে তোমার বদ্ধ আধান। ঠিক আছে, যেটা আমরা এক্ষুনি পড়ব। তো তড়িতাবেশ আসলে হচ্ছে কোনো চার্জকে, কোনো আহিত বস্তুকে একটি অনাহিত বস্তু, এটা অনাহিত বস্তু ছিল, তার কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে বলা হয় তড়িতাবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ঠিক আছে, যদি এটা নেগেটিভ চার্জ হতো, নেগেটিভ চার্জ হলে কি হতো, মনে করো এটা নেগেটিভ চার্জ আছে। ঠিক আছে, তো এটা তুমি একটা অনাহিত পরিবাহী বা অন্তরকের কাছে আনলে, ঠিক আছে, টাচ করাবে না। যদি টাচ করাও তখন সেটা কি হবে, একটু আগে বললাম যে পরিবহন দ্বারা আহিতকরণ হয়ে যাবে। এখন তুমি যখন তড়িতাবেশের করাবে, তখন তড়িতাবেশ সৃষ্টির জন্য তোমাকে এটাকে কাছে আনতে হবে। নেগেটিভ চার্জটাকে যখন তুমি কাছে আনবে, তখন কাছের প্রান্তে কি হবে, মানে যেদিকে তুমি একটা আহিত বস্তু আনছো তার কাছের প্রান্ত, ঠিক আছে, তার কাছের প্রান্ত এর মধ্যে কোনটা, এইখানটা। তো এই প্রান্তটায় কি হবে, এই প্রান্তটা হবে তার বিপরীত আধান, অর্থাৎ আর দূরতম প্রান্তে, অর্থাৎ এই পরিবাহী বা অন্তরকের মধ্যে এই যে আহিত বস্তুটার সবচেয়ে দূরতম প্রান্ত কোনটা, এইখানটা। তো এইখানে হবে সমপ্রকৃতির আধান। ঠিক আছে, এটা তড়িতাবেশের ধর্ম। আর যখন তুমি এটা গ্রাউন্ড করে দিলে, অর্থাৎ মাটির সঙ্গে সংযোগ করে দিলে, তখন কি হবে, তখন এই আধানটা এই পরিবাহীর মধ্য দিয়ে মাটিতে চলে গেল, পড়ে থাকলো প্লাস চার্জ। ঠিক আছে, মানে তুমি এখানে তোমার কাছে ধরো প্লাস চার্জ আছে, তুমি মাইনাস চার্জ সৃষ্টি করতে পারো এইভাবে। হ্যাঁ, আর ধরো তোমার কাছে মাইনাস চার্জ আছে, তুমি এইভাবে প্লাস চার্জ করতে পারো। আর একটু আগে দেখলাম কি না, পরিবহন দ্বারা আহিতকরণে তুমি মানে যে প্রকার আধান আছে তোমার কাছে, সেই আধান মানে যে 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 প্রকৃতির আধান তুমি নিয়েছিলে, সেই সমপ্রকৃতির আধানটাই কিন্তু তুমি তৈরি করতে পারছিলে সরাসরি সংযোগের মাধ্যমে। ঠিক আছে, এখানে কি হয়, এক্ষেত্রে মানে পরমাণুর যে ইলেকট্রনীয় যে তড়িতের যে ইলেকট্রনীয় তত্ত্ব, সেখান থেকে ধারণা কি করে আসতে পারে। দেখো, যদি ধরো এখানের এর কথা চিন্তা করি, কণাগুলোর কথা চিন্তা করলে, এইখানে ধরো প্লাস চার্জ নিউক্লিয়াসে, এই পাশে মাইনাস চার্জ। ঠিক আছে, এখানে কি হয়, যখন তুমি এর কাছে মাইনাস চার্জটা আনবে, এখানে অসংখ্য মাইনাস চার্জ, অর্থাৎ ইলেকট্রন, ওই জন্য আমি মাইনাস চার্জ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এর সামনে তুমি কি করলে, এর সামনে নিয়ে এলে তুমি প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, মনে করো প্লাস চার্জ আনলে, তখন কি হবে, ইলেকট্রন কি আকর্ষণ করবে, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, আর এখানে পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ পরস্পরকে আকর্ষণ করবে, তখন এটা আর এটা বিকর্ষণ করবে। ঠিক আছে, প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, ব্যাপারটা একটু এরকম হয়ে যাবে, কক্ষপথগুলো তখন এটা একটু এরকম হয়ে যাবে, এটা নয়। ঠিক আছে, মানে এর দিকে হেলে যাবে। ঠিক আছে, নেগেটিভ চার্জ তাহলে দেখলে প্লাস চার্জের কাছের দিকে চলে এলো, এগুলো সব চারদিকে ছড়িয়েছিল, এখন সব এক পাশে চলে এলো, আর এটা দূরে সরে গেল। ঠিক আছে, এরকমই পরিবর্তন হয়। আর যদি মাইনাস চার্জ আনো, তখন তার ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। মনে করো তুমি মাইনাস চার্জ আনছো, মাইনাস দুটো আছে মনে করো,
এখানে হতো, সরি, এমন কোনো মানে নয় যে যেখানে দিতে হবে। তো যাই হোক, এখানে ধরো তুমি মাইনাস চার্জ আনছো, মাইনাস চার্জ, তখন সেটা কি হবে, এখানে যদি তুমি মাইনাস চার্জ নিয়ে এসো তাহলে এটা হবে মাইনাস, প্লাসটা তখন আকর্ষণ করবে, এদিকে প্লাস, তখন এই রকম হয়ে যাবে গঠনটা, ঠিক আছে, এদিকে মাইনাস, আর ইলেকট্রন মাইনাস চার্জগুলো এইরকম হয়ে যাবে। এই ঘটনাটাই ঘটছে পরমাণুর মধ্যে, ঠিক আছে। এই পরিবাহী বা অন্তরক বা যে কোনো বস্তু, ঠিক আছে, তার মধ্যে তড়িতাবেশ ঘটানোর জন্য যদি তুমি কোনো চার্জকে নিয়ে আসো তখন তার মধ্যে এরকম একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যেটাকে এইভাবে মোটমাট এইভাবে লেখা যায়, ঠিক আছে, এভাবে বোঝানো যায়। আচ্ছা, এবারে হচ্ছে আবেশী আধান ও আবিষ্ট আধান কাকে বলে। যে আধানের ফলে আবেশ সৃষ্টি হয় তাকে আবেশী আধান বলা হয়, ঠিক আছে। অর্থাৎ যে আধানটা তুমি এখানে নিয়ে এসছো, হ্যাঁ, এই আধানটাকে বলা হবে আবেশী আধান, এইটাকেও বলা হবে, ঠিক আছে, এইটাকেও বলা হবে সি আধান। আর হচ্ছে আবেশের ফলে উদ্ভূত আধানকে আবিষ্ট আধান বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে আধানটা এখানে সৃষ্টি হলো, আধান সৃষ্টি ধ্বংস করা যায় না, আধান মানে উদ্ভূত হয়, ঠিক আছে, যে আধানটা উদ্ভূত হলো সেটাকে বলা হচ্ছে আবিষ্ট আধান। ঠিক আছে, সরি, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আবেশের আধান কি আর আবিষ্ট আধান কি। এরপরে দেখো, মুক্ত আধান ও বদ্ধ আধান বলতে কি বোঝো। ধরো এরকম একটা পরিবাহী, এটা ধরো প্লাস চার্জকে তুমি নিয়ে এসছো এর কাছে, এখানে হলো মাইনাস চার্জ, এখানে অবশ্যই প্লাস চার্জ, আর এর মধ্যে যতগুলো প্লাস মাইনাস চার্জের সৃষ্টি হবে এখানে ততগুলোই প্লাস চার্জের সৃষ্টি হবে, মানে এই দুটো চার্জের পরিমাণ সমান হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই আধানটা হচ্ছে বদ্ধ আধান, এটা হচ্ছে মুক্ত আধান। কেন কি, এর মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে, প্লাস আর মাইনাসের মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে, আকর্ষণ বলটা আর হচ্ছে এই প্লাস আর প্লাসের মধ্যে যে বিকর্ষণ বলটা হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু একটা আছে, তফাৎ আছে। এখানে প্লাস মাইনাস চার্জ তাকে যে বল দ্বারা আকর্ষণ করছে, প্লাস চার্জ তাকে কিন্তু সেই বল দ্বারা বিকর্ষণ করছে না, তার চেয়ে কম বল দ্বারা বিকর্ষণ করছে। তাই এটা যতটা বলে আটকে থাকবে, এ তো একে চাইবে যে আকর্ষণ করতে, আটকে রাখতে, কিন্তু একে তো দূরে ঠেলে দিতে চাইবে, ঠিক আছে। তো এইটা বদ্ধ আধান আর এটা মুক্ত আধান, এই ওই সরি এটা বদ্ধ আধান, কারণ এ কার আকর্ষণ বল দ্বারা আবদ্ধ, প্লাস চার্জের এখানে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ, আর এখানে যে প্লাস চার্জটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মুক্ত আধান। এটাকে তুমি হাত দিয়ে বা যে কোনো পরিবাহী তার বা যা হোক কিছুর মাধ্যমে, পরিবাহী জিনিসের মাধ্যমে তুমি মাটির সঙ্গে সংযোগ করে দিলে এই চার্জটা মুক্ত আধান হয়, এটি বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, পড়ে থাকবে শুধুমাত্র নেগেটিভ চার্জ, তাই এটাকে বলা হয় বদ্ধ আধান, এটা হচ্ছে মুক্ত আধান, ঠিক আছে। এই যে দেখো লিখেছি, আবেশের দরুন কোনো পরিবাহীর নিকটতম প্রান্তের আবিষ্ট আধানকে বদ্ধ আধান বলা হয়, নিকটতম প্রান্তে, ঠিক আছে। আবেশের দরুন কোনো পরিবাহীর দূরতম প্রান্তের আবিষ্ট আধানকে মুক্ত আধান বলা হয়, তাই বললাম এক্ষুনি।
আচ্ছা, এখন একটা কথা আছে যে তড়িৎ আবেশ সম্পর্কিত কয়েকটি তথ্য, যার মধ্যে আমি এক্ষুনি যা বললাম তাই লেখা আছে, একটু ছোট ভাষায় লেখা আছে। সেটা হচ্ছে এক নম্বর, তড়িৎ আবেশের ফলে একই সঙ্গে ধনাত্মক ও ঋণাত্মক আধান সৃষ্টি হয়। আবিষ্ট পরিবাহীর যে প্রান্ত আবেশী আধানের নিকটতম, সেখানে আবেশী আধানের বিপরীত আধান এবং দূরতম প্রান্তে সমপ্রকৃতির আধান আবিষ্ট হয়। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছ। আর 3 নম্বর হচ্ছে আবিষ্ট আধান ও আবিষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক আধান পরিমাণে সমান হয়, যা আমি বললাম। এগুলো খুব মনে রাখার বিষয়, এগুলো মনে রাখতে হবে। আবিষ্ট আধান ক্ষণস্থায়ী হয়। আবেশী বস্তু সরিয়ে নিলে আবিষ্ট পজিটিভ এবং নেগেটিভ আধান পরস্পরকে প্রশমিত করে। অর্থাৎ যে আবেশের ফলে সৃষ্ট পজিটিভ নেগেটিভ আধান এটা মনে করুন পজিটিভ আধান, এটা নেগেটিভ, ঠিক আছে। এটা ছিল বলে কিন্তু এটা সাময়িকভাবে তড়িদাবেশ হয়েছিল, তাই এখানে কিছু পজিটিভ আধান কিছু নেগেটিভ আধান সৃষ্টি হয়েছিল। যখন তুমি এটা সরিয়ে নেবে তখন এটা যেহেতু পরিমাণে সমান হয়, তাই এই দুটো কি পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, অর্থাৎ পরস্পরকে প্রশমিত করে দেবে। তাই তখন এটা আগের মতন একটা নিউট্রাল বস্তুতে পরিণত হবে, অর্থাৎ অনাহিত বস্তুতে পরিণত হবে, ঠিক আছে। সেই কথাটা এখানে লিখেছি। আর একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রচণ্ড পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখাও দরকার। আহিত বস্তুর কাছে একটি অনাহিত বস্তু আনলে আহিত বস্তুটি ওই অনাহিত বস্তুকে আকর্ষণ করে। এর কারণ কি? এটা তোমাদের ব্যাখ্যায় আসতেই পারে। দেখো, এর মূল কারণ হচ্ছে তড়িদাবেশ, ঠিক আছে। কিভাবে হচ্ছে মানে আকর্ষণ বলটার মূল কারণ হিসেবে তড়িদাবেশ কিভাবে হচ্ছে? দেখো, এখানে তুমি মনে করো একটা চার্জ প্লাস চার্জ আনছো, এখানে একটা পরিবাহী আছে যেটার এখানে সৃষ্টি হচ্ছে মাইনাস চার্জ, এখানে সৃষ্টি হচ্ছে প্লাস চার্জ, ঠিক আছে। এরকম গোল দেখাতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এরকম গোল দাগ দিচ্ছি। এখন এর মধ্যে দূরত্ব কম আর এর মধ্যে দূরত্ব বেশি, তাই এই দুটো পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করবে, এই দুটো পরস্পরকে তার চেয়ে অনেক কম মানে বল দ্বারা বিকর্ষণ করবে, অর্থাৎ এর মধ্যে যে আকর্ষণ বলটা হবে তার তুলনায় বিকর্ষণ বল কম, অর্থাৎ আকর্ষণটাই ঘটবে, তাই না। আকর্ষণ বল বিকর্ষণ বলের তুলনায় বেশি, তাই এক্ষেত্রে বিকর্ষণ বলের তুলনায় আকর্ষণ বল অধিক শক্তিশালী। তাই আকর্ষণ ঘটে। ঠিক আছে, অর্থাৎ আকর্ষণের আগে তার মানে কি হচ্ছে? তড়িদাবেশ হচ্ছে, তাই আকর্ষণের মূল হচ্ছে তড়িদাবেশ। তোমাদেরকে এই কোশ্চেনটাও করতে পারে যে আকর্ষণের আগে আবেশ হয়, কথাটা কি সঠিক? তো কিভাবে হয় ব্যাখ্যা করো, ঠিক আছে। তখন তোমরা এটা একটু গুছিয়ে লিখতে হবে তোমাদের, ঠিক আছে।
এরপর আসছি পরিবাহীতে আধানের অবস্থান। আমরা যে এত আধান পড়ে যাচ্ছি, আধানটা কি পরিবাহীর সমগ্র অংশে থাকে? মনে করো এটা একটা পরিবাহী, ঠিক আছে, কি এরকম একটা বক্স মতন একটা পরিবাহী নিলে, ঠিক আছে, এটা কি এর সমস্ত ভিতরে বাইরে সমস্ত জায়গায় কি আধানটা ছড়িয়ে আছে? একদমই না। আধানটা থাকে শুধুমাত্র তার বাইরের পৃষ্ঠ, মানে এই উপরের পৃষ্ঠগুলোতে থাকবে। মানে আমার কাছে দেখো, মনে করে এই যে আমার কাছে একটা এখানে খাতা আছে, এই খাতাটা তো একটা একটা আয়তঘন ভাবাই যেতে পারে, যার ভিতরে কিন্তু কোনো আধান থাকবে না, আধান থাকবে শুধুমাত্র এই বাইরের তলটাতে, বাইরের তলে, এই পাশে একটা সরু তলে, ঠিক আছে, এই তলে, আবার এই পাশের এই তলেও, ঠিক আছে। তো সবসময় আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটা খুব মনে রাখার বিষয়, ঠিক আছে। আর যদি সেটা ফাঁপা পরিবাহী হয়, ঠিক আছে, যদি ফাঁপা হয়, মনে করো এরকম একটা ফাঁপা, ভিতরটা ফাঁপা, তার বেদ আছে এটা, তার কিন্তু এই বাইরের পৃষ্ঠে কিন্তু আধান থাকবে, ভিতরের পৃষ্ঠে সাধারণত থাকে না, কারণ কি? সাধারণত থাকে না, ঠিক আছে। কিন্তু বিশেষ অবস্থায় কিন্তু পরিবাহীর ভেতরের পৃষ্ঠেও আধান থাকতে পারে। মনে করো তুমি একটা ফাঁপা পরিবাহী নিয়েছো, ঠিক আছে, এটাই মনে করো, তো এর মধ্যে এর বাইরের পৃষ্ঠে আধান থাকতে পারে, কি? দেখো, যদি তুমি মনে করো, আচ্ছা মনে করো এর মধ্যে কোনো আধান নেই, তুমি কোনো একটা, যদি এরকম হয় যে ভেতরের এই যে ভেতরে যে ফাঁকা অংশটা ছিল তা, সেখানে যদি তুমি কোনো আধান রেখে দাও, ঠিক আছে, এখানে যদি কোনো আধান রেখে দাও, তাহলে কি হবে? এই অংশটাতে তড়িদাবেশের সৃষ্টি হবে। কি হবে? এই যে বাইরের এইখানটায় এগুলোই তৈরি হবে পজিটিভ আধান, এগুলোতে পজিটিভ আধান, ঠিক আছে, আর বাইরের পৃষ্ঠগুলোতে হবে নেগেটিভ আধান, ঠিক আছে। এখন তুমি মনে করো এই বাইরের পৃষ্ঠটাকে গ্রাউন্ড করে দিলে, বাইরের যে এটা তো বদ্ধ আধান, আর এগুলো তো মুক্ত আধান মাটিতে চলে গেল, পড়ে থাকবে কি? শুদ্ধ ভেতরের প্লাস চার্জগুলো পড়ে থাকবে, আর বাইরের পৃষ্ঠে কোনো আধান থাকবে না। তাই বলা হয় যে বিশেষ অবস্থায়, ঠিক আছে, ফাঁপা পরিবাহীর ভেতরের পৃষ্ঠেও আধান থাকতে পারে, ঠিক আছে। তবে সাধারণত যদি তুমি এটাকে আধান দাও, এর কিন্তু ভেতরের পৃষ্ঠে থাকবে না, এর সমস্ত আধান বাইরের পৃষ্ঠে চলে আসবে। যদি তুমি আধানটাকে ভেতরে রাখতে পারো, তবে মানে আহিত বস্তুকে যদি তুমি ভেতরে রাখতে পারো, তবেই ভেতরের পৃষ্ঠে আধান থাকবে। আর তুমি যদি গ্রাউন্ড করে দাও উপরেরটা, তাহলে পার্মানেন্টলি ভেতরে থাকবে এই আধানটা, ঠিক আছে। এখানে যে আবিষ্ট আধানটা ভেতরে আছে, এই যে ভেতরের যে আধানটা আছে, সেই আধানটা থাকবে পার্মানেন্টলি যদি তুমি এটা গ্রাউন্ড করে দাও, ঠিক আছে। তারপরে এই গ্রাউন্ডটা তুমি কি করলে? সরিয়ে নিলে এখানে আর কোনো নেগেটিভ চার্জ থাকলো না, নেগেটিভ চার্জ সব মাটিতে তুমি পাঠিয়ে দিয়েছো, আর এখানে বাইরের পৃষ্ঠে কোনো আধান নেই। আছে আধান কোথায়? না ভেতরের পৃষ্ঠে। তারপরে কি করলে তুমি? না যে আধানটা তুমি নিয়ে এসেছিলে, আবেশী আধান, এই যে মাইনাস আধানটা, এই আধানটা তুমি নিয়ে চলে গেলে, তখন
এই ভেতরের পৃষ্ঠের আধানটা বাইরে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এখন হচ্ছে তড়িৎ পর্দা। তড়িৎ পর্দা কি? কোনো স্থানকে এমন কোনো ব্যবস্থা দ্বারা পৃথক করে রাখা যায় যে বাইরের কোনো আধান ওই স্থানে তার প্রভাব ফেলতে পারে না। ঠিক আছে? প্রভাব বিস্তার করতে পারে না। কি কেমন হতে পারে জিনিসটা? আমরা এক্ষুনি পড়লাম যে আধান সব সময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, খুব বিশেষ অবস্থায় ভেতরের পৃষ্ঠে থাকে। তো এই যে লজিকটা, এই লজিকটাকে কাজে লাগিয়ে তড়িৎ পর্দা সৃষ্টি করা হয়েছে। এটা কিছুই নয়, একটা তারের জাল, তারের খাঁচা বা জাল। ঠিক আছে? মনে করো তুমি একটা বস্তুকে, মনে করো এই যে বস্তুটা আঁকছি, যে স্কেচ করে দিচ্ছি, এই বস্তুটাকে তুমি মনে করো এখানে একটা আধান, মাইনাস আধান তুমি নিয়ে এসেছো। ঠিক আছে? তুমি যাতে না এখানে তড়িতাবেশ সৃষ্টি হয়, এর কোনো প্রভাব এখানে পড়ে, তার জন্য তোমাকে একটা তারের জাল এটার উপর ঢাকা দিতে হবে। তাহলে কি হবে? যে তড়িতাবেশটা সৃষ্টি হবে সে এখানে সৃষ্টি হবে। এই তারের জালটাতে যে তড়িতাবেশটা সৃষ্টি হবে সেটা কি মাইনাস, সরি তড়িতাবেশ না বলে এটা বলা ভালো যে যদি তুমি এটাকে টাচ করাও এখানে, ঠিক আছে, মাইনাসের সাথে টাচ করাও, তখন কিন্তু আর এটা ভেতরে যেতে পারবে না। তখন শুধু এই যে তারের জালটাতে, সেই তারের জালে আবদ্ধ থাকবে, তার বাইরের পৃষ্ঠে থাকবে। ঠিক আছে? এটাই হচ্ছে তড়িৎ পর্দা। এখন আরেকটা জিনিস আছে, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ মানে একটা তড়িৎবীক্ষণ যন্ত্র যার এই যে পাতাগুলো তৈরি হয় স্বর্ণ দিয়ে, অর্থাৎ সোনা দিয়ে। কারণ কি? সোনা খুব পাতলা হয়। ঠিক আছে? তাই বিক্ষেপণটা, যে বিক্ষেপণ হয়, সে বিক্ষেপণটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি। অর্থাৎ মানে অল্প আধান দিলেও বিক্ষেপণটা একটু বেশি হয়। যদি তুমি লোহা বা অন্য কিছু দিতে, কিন্তু সেগুলো খুব পাতলা করা যেত না। আমরা জানি কি, মানে সোনা খুব পাতলা, খুব সূক্ষ্ম ভাবে সোনাকে তৈরি করা যায়, মানে অর্থাৎ সোনাকে খুব পাতলা পদার্থে পরিণত করা যায়। ঠিক আছে? সোনার যে পাতগুলো তৈরি করা হয়, এখানে খুব পাতলা পাত ব্যবহার করা হয়। ঠিক আছে? তাই এখানে অন্য কোনো ধাতু ব্যবহার না করে সোনাটাই ব্যবহার করা হয়। তো তড়িৎবীক্ষণ কি? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে তড়িতাধানের অস্তিত্ব ও প্রকৃতি জানা যায়। ঠিক আছে? তাকে বলা হচ্ছে কি? তড়িৎবীক্ষণ যন্ত্র। অর্থাৎ আমি এখানে একটা এঁকেছি, এটা একটা তড়িৎবীক্ষণ যন্ত্র, যার এইটা একটা ধাতব পাত, তার ধাতব চাকতিটার একটা প্রান্ত চলে গেছে, এখানে দুটো স্বর্ণপত্র যোগ করা আছে। আর এইখানটা, এই বক্সটার মধ্যে, এটা তো আর ভেসে থাকতে পারবে না, এখানে একটা অন্তরক পদার্থ দেওয়া আছে। ঠিক আছে? যাতে না এই বক্সের মধ্যে তড়িৎ মানে চার্জ, ইলেকট্রিক চার্জ বা এই যে আধান যাতে না ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে? তো এর ব্যবহার কি? এর তিনটি ব্যবহার আছে। দেখো, আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়, আধান কি প্রকৃতির তা নির্ণয় করা হয়, আর হচ্ছে তুমি কোনো পদার্থ পরিবাহী না অন্তরক সেটা তুমি জানতে পারবে। ঠিক আছে? সেটা কিভাবে জানতে পারবে? দেখো, যদি তুমি এখানে একটা মনে করো প্রথম আধানের অস্তিত্ব, যদি এটা কোনো আধানে আহিত না থাকে, আগে জানবো যে আমি একটা বস্তুকে এখানে এনে টাচ করালাম, বস্তুটাতে আধান আছে কিনা। কি করে বুঝবো বস্তুটাতে আধান আছে কিনা? না, এখানে যদি আধান থেকে থাকে তাহলে সেই আধানটা স্বর্ণপত্রে যাবে, স্বর্ণপত্রে যাওয়া মাত্র, ঠিক আছে, স্বর্ণপত্রে যাওয়া মাত্র এখানে, আর এই যে পাতগুলো থাকে এগুলো টিনের পাতলা পাত থাকে, স্বর্ণপত্রের মধ্যে মনে করে এটা
চার্জটা ছড়িয়ে যাবে। তাই যদি সমপ্রকৃতির আধানে, মনে করো এরকম ছিল স্বর্ণপত্র দুটো, ঠিক আছে, ছোট করে আঁকছি, এরকম ছিল, এরকম কাছাকাছি ছিল, ঠিক আছে। যদি এখন এটাতে কোনো চার্জ থাকে, তাহলে এটা যেহেতু এক জায়গা থেকে এসছে, অর্থাৎ এখানেও সমপ্রকৃতি, দুটাতেই সমপ্রকৃতি, এটা যদি প্লাস চার্জ হয়ে যায় এটাও প্লাস চার্জ হয়ে যাবে। আর প্লাস প্লাস চার্জ কী হয়, পরস্পরকে বিকর্ষণ করে, সমপ্রকৃতির আধান মাত্রই পরস্পরকে বিকর্ষণ করে, তখন যে বিক্ষেপণটা তখন এরকম হয়ে যাবে, বিক্ষেপণ দেখা যাবে তার মধ্যে, ঠিক আছে। তখন বুঝতে হবে যে এটা সে যেই আধান হোক, প্লাস হোক মাইনাস হোক, হ্যাঁ, তখন বিক্ষেপণ সৃষ্টি হবে, তখন বুঝতে হবে কিনা আধান আছে, ঠিক আছে। এবারে বুঝতে হবে যে আমরা যে আধানটা দিচ্ছি সেটা কি প্রকৃতি, সেটা কি করে বুঝবো। তখন আমাকে এই স্বর্ণপত্র যে তড়িৎবীক্ষণ যন্ত্র, সেটাকে আমাকে আহিত করে রাখতে হবে। কি করে, মনে করো আমি এটাকে মাইনাস চার্জে আহিত করব। এখানে কিন্তু মাইনাস চার্জ বারবার দিতে হবে, কারণ একবার দিলে এটা মাইনাস চার্জে আহিত হয়ে গেল, হ্যাঁ। আর এটাকে আর এখানে আবেশ সৃষ্টি হবে, যে আবেশ সৃষ্টি হবে, এখানে মাইনাস চার্জ সৃষ্টি হবে, সেটা তুমি মনে করো বাইরে মাইনাস চার্জ বলছি, ওটা প্লাস চার্জ তৈরি হবে। এটা মনে করো তুমি এখানে প্লাস, এখানে মাইনাস চার্জ তৈরি হবে, সেটা তুমি মাটিতে দিয়ে দিচ্ছ, ঠিক আছে। ফলে এখানে এটাকে তুমি মাইনাস চার্জে আহিত করে নিলে, ঠিক আছে। তারপর তুমি দেখবে কি, যে এরপরে আমি বুঝতে পারবো যে আধানের প্রকৃতি নির্ণয় করতে আমি পারবো। আধানের প্রকৃতি নির্ণয় করতে গেলে আগে প্রথমে তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে আহিত করে নিতে হয়, তারপরে সেখানে আহিত আহিত বস্তুটিকে এই চাকতিতে স্পর্শ করানো হয়। তাহলে কি হয়, যদি এটা ধরো মনে করো নেগেটিভ চার্জে আহিত ছিল, মনে করো পত্রটা নেগেটিভ চার্জে আহিত ছিল, ঠিক আছে, নেগেটিভ চার্জে আহিত ছিল। এখন তুমি যখন এতে চার্জ দিচ্ছ, যদি এটা মাইনাস চার্জ হয়, তাহলে বিক্ষেপণটা কি আরও বেড়ে যাবে, কারণ মাইনাস চার্জের পরিমাণ তো বেড়ে গেল, বিক্ষেপণ আরও বেড়ে যাবে। আর যদি প্লাস চার্জ হয়, প্লাস চার্জ কি করবে, মাইনাস চার্জটাকে কিছুটা প্রশমিত করে দেবে। তাই আগে যে বিক্ষেপণটা ছিল তার চেয়ে এখন কি হবে, এখন বিক্ষেপণটা কমে যাবে, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। এরপর হচ্ছে পরিবাহী না অন্তরক, সেটা আমরা কিভাবে শনাক্ত করব। যদি এটা পরিবাহী হয়, আমি যদি এখানে, তখন আমাকে খালি হাতে ব্যাপারটা পরীক্ষাটা করতে হবে। নিজে হাত দিয়ে আমি এখানে সেমভাবে কোথা থেকে একটা আধান নিয়ে এখানে স্পর্শ করাবো। তাহলে কি হবে, যদি এটা পরিবাহী হয়, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে আমার দেহের মাধ্যমে বা হচ্ছে যে পরীক্ষাকারীর দেহের মাধ্যমে মাটিতে চলে গেল, ঠিক আছে। আধানটা পরিবাহী হলে এই আধানটা পরীক্ষাকারীর দেহের মাধ্যমে মাটিতে চলে যাওয়ায় এইখান স্বর্ণপত্রের কোনো রকম কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আর যদি এটা অন্তরক হলে পরীক্ষাকারী দেহের মাধ্যমে আর যেতে পারছে না, তাই বিস্ফোরণ ঘটবে, ঠিক আছে। আশা করি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে পরিবাহীর পৃষ্ঠে আধানের বণ্টন। পরিবাহীর পৃষ্ঠে আধানের বণ্টন আমরা তো জানলাম যে পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধান থাকে, বিশেষ ক্ষেত্রে বিশেষ অবস্থায় পরিবাহীর ভেতরের পৃষ্ঠে আধান থাকতে পারে, কিন্তু আধানটা
আধানটা কিভাবে ওই পরিবাহীর মধ্যে ছড়িয়ে আছে সেটা নির্ণয় করবে কে? না পরিবাহীর আকার। আধানের বন্টন, পরিবাহীর পৃষ্ঠে আধানের বন্টন পরিবাহীর আকার, পরিবাহীর আকারের উপরে নির্ভরশীল। দেখো এখানে বলেছে পরিবাহী পৃষ্ঠের যে অংশের বক্রতা যত বেশি সেই অংশে তত বেশি আধান জমা হয়। পরিবাহী পৃষ্ঠের যে অংশের বক্রতা যত বেশি সেই অংশে তত বেশি আধান জমা হয়। অর্থাৎ যে অংশের বক্রতা, মনে করো তুমি এরকম একটা বস্তু নিয়েছো, এরকম একটা বস্তু নিয়েছো, এরকম একটা বস্তু নিয়েছো, এরকম 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 একটা বস্তু নিয়েছো তো এখানে তুমি সবাইকে আধান দিচ্ছ। এগুলোতে আধান কোথায় বেশি থাকবে? এর এইখানটার বক্রতা বেশি, এখানে আধান বেশি থাকবে। এই 4টি শীর্ষবিন্দুতে আধান বেশি থাকবে, আর বাকি অংশে তুলনামূলক কম থাকবে। আর গোলকের ক্ষেত্রে, যেমন এটা মনে করো গোলক, এর ক্ষেত্রে তো সব জায়গায় সমান, এক্ষেত্রে সব জায়গাতে সমান আধান বন্টনটা সমান হবে। আর এখানেও এই 4টি শীর্ষবিন্দুতে বক্রতা বেশি থাকায় এগুলোতে বেশি আধান থাকবে, এই শীর্ষবিন্দুগুলোতে বেশি আধান থাকবে। দেখো এখানে একটা কোশ্চেন আছে যে পরিবাহীর মধ্যে আমি আধান বেশিক্ষণ ধরে রাখতে চাই, তো আমাকে তাহলে কোন ধরনের আকারের পরিবাহী নিলে বেশি সুবিধা? তখন কিন্তু গোলকাকৃতি নেওয়াই বেশি সুবিধা, কারণ এর মধ্যে কোনো সূচালো অংশ নেই। ঠিক আছে, এর মধ্যে এক জায়গায় বেশি আধান জমা হওয়ার জায়গা নেই। ঠিক আছে, চারদিকে সমান থাকে। ঠিক আছে, চারদিকে সমানভাবে আধান বন্টিত থাকে। তো মনে করো তুমি যখন একটা বস্তুকে তুমি নিয়ে এসছো কাছে, মানে এই ধরো তুমি কোনো পরিবাহীকে এরকম চার্জ দিয়ে রেখে দিয়েছো, এখন বাতাসের জলকণা, বিভিন্ন ধূলিকণা এর পাশে আসবে। ঠিক আছে, পাশে এলে কি হবে না এর মধ্যে তড়িদাবেশ সৃষ্টি হবে, তারপর আকর্ষণ ঘটলে এর মধ্যে কিছুটা চার্জ ওই ধূলিকণা বা জলকণাতে ট্রান্সফার হয়ে যাবে কিছুটা চার্জ, এবং এইভাবে তড়িৎ ক্ষরণ হতে, এই ঘটনাকে বলা হয় তড়িৎ ক্ষরিত হওয়া। ঠিক আছে, এইভাবে তড়িৎ ক্ষরণ হয়ে কী হবে না পরিবাহীর মধ্যেকার সব চার্জ একসময় শেষ হয়ে যাবে। খুব শীঘ্রই ঘটনাটা ঘটবে। বিশেষ করে এই সূচালো অংশগুলো থেকে প্রচণ্ড পরিমাণে তড়িৎ ক্ষরিত হয়, কারণ এখানে প্রচণ্ড আধান জমা আছে। ঠিক আছে, কিন্তু যখন তুমি গোলক আকৃতি নেবে, কোনো সূচালো অংশ নেই, তাই কি হবে এক্ষেত্রে তড়িৎক্ষরণ ঘটবে, কিন্তু তুলনামূলক কম। ঠিক আছে, এরপর আসছে আধানের তলমাত্রিক ঘনত্ব। কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। ঠিক আছে, অর্থাৎ এই যে গোলক এইসব আমরা আলোচনা করছিলাম, এর যে বক্রতলে বা মানে পরিবাহী পৃষ্ঠে যে পরিমাণ আধান থাকে একক ক্ষেত্রফলে তাকে বলা হয় তার আধানের তলমাত্রিক ঘনত্ব। একক ক্ষেত্রফল যদি নিই তার মধ্যে কতটা আধান আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে তার আধানের তলমাত্রিক ঘনত্ব। তো যাই হোক, একে সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সিগমা সমান সংজ্ঞা অনুযায়ী কিউ বাই এ, অর্থাৎ আধান বাই ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল অর্থাৎ পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল। এর একক হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্ব পার মিটার স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার। এর মাত্রা হচ্ছে, এখানে বসাও তো মাত্রা, আধানের মাত্রা কি আইটি, আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। এটা এল স্কোয়ারটা উপরে উঠে গেলে L⁻²,
তো তাই মাত্রা হচ্ছে L⁻⁻² Ti। ক্লিয়ার? এরপর একটা অঙ্ক করা যাক। 5 সেমি ব্যাসার্ধের একটি ফাঁপা পরিবাহী গোলক মনে করো 4 পাই কুলম্ব আধানে আহিত। ঠিক আছে, এর বহিঃপৃষ্ঠে এবং ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। খেয়াল রাখতে হবে এটা আছে সেমিতে আর এটা আছে কুলম্ব অর্থাৎ এসআইতে, এটা আছে সিজিএস পদ্ধতিতে, এটা আছে এসআই পদ্ধতিতে। তো আমার মনে হয় এসআই পদ্ধতি করা এক্ষেত্রে সোজা হবে। ঠিক আছে, সেটা অঙ্ক দেখে ঠিক করতে হবে। তো অ্যান্সারটা করা যাক। সিগমা ধরো বাইরের পৃষ্ঠের, ঠিক আছে, বাইরের পৃষ্ঠের, ধরো এটা সিগমা মান দিলাম, বাইরের পৃষ্ঠে এর তলমাত্রিক ঘনত্ব আধানের আমরা কার তলমাত্রিক ঘনত্ব বার করছি, আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে মনে করলাম সিগমা। তখন এই সিগমা সমান কি হবে, সমান হবে Q/A। সূত্র কিউ কত, 4 পাই সি কুলম্ব দেওয়ার দরকার নেই। এখন এটাকে আমরা কি করব, 5 সেমি মানে এটাকে যদি আমরা মিটারে করি তাহলে কি হবে 0.05 মিটার, তাহলে 0.05 তার স্কোয়ার, 4 পাই স্কোয়ার। আমরা কি জানি হচ্ছে কোনো গোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই r স্কোয়ার। তাই এখানে 4 পাই একটা গুণ হবে, 4 পাই কেটে যাবে, পড়ে থাকবে 1/0.5 তার স্কোয়ার। অর্থাৎ এটা। ঠিক আছে, ভাগ করে উত্তরটা বের করে নেওয়া যাক। তো উত্তর আমাদের এলো সমান 400 কুলম্ব পার মিটার স্কোয়ার। এরকম আরও অনেক অঙ্ক করবে। মনে করো আরেকটা তোমাদেরকে কথা বলছি যে তোমাদের মনে হয়তো এটা প্রশ্ন আসতে পারে যে একটা মনে করো কোনো পরিবাহী আহিত অবস্থায় আছে, ঠিক আছে, কোনো বস্তু আহিত অবস্থায় আছে, তার ক্ষেত্রে কি আবেশ সম্ভব? অবশ্যই সম্ভব। ঠিক আছে, আর তুমি মনে করো আর একটা কোশ্চেন, সমপ্রকৃতির আধান কি পরস্পরকে কখনো আকর্ষণ করে? অবশ্যই করে। বললেন এটা কি করে সম্ভব? এটা সম্ভব, তবে বিশেষ ক্ষেত্রে। কি বলো তো, এটাকে তুমি মনে করো যেটা তোমার মনে করো বেশি আধানযুক্ত, অর্থাৎ যেটা তোমার বেশি আধানযুক্ত, মনে করো এটা বেশি আধানযুক্ত, ঠিক আছে, এটাতে বেশি আধান আছে। বেশি আধানযুক্ত বস্তুকে তুমি কম আধানযুক্ত বস্তুর দিকে দ্রুত গতিতে যখন নিয়ে আসবে তখন এটা মনে করবে কি, একে না হচ্ছে একে মনে করবে তখন এটা নিউট্রাল আছে, এরকমই এটা মনে করবে। তখন এর মধ্যে তড়িদাবেশ সৃষ্টি হবে এবং তড়িদাবেশের ফলে এখানে সৃষ্টি হয়ে যাবে এই পাশে প্লাস এই পাশে মাইনাস। ঠিক আছে, তবে তখন কি হবে, তখন এর মধ্যে আকর্ষণ হবে। আকর্ষণ হওয়ার পরে এর মধ্যেকার যে কিছু নেগেটিভ আধান, তাহলে আকর্ষণ ঘটলে তো সমপ্রকৃতির আধানের মধ্যে, এবং এর মধ্যে চার্জটা কিছুটা নেগেটিভ চার্জটা কিছুটা প্রশমিত করে দেবে, প্রায় অনেকটাই প্রশমিত করে দেবে। সম্পূর্ণটা যদি প্রশমিত করে দেয় তাহলে এটা প্লাস চার্জ হয়ে যাবে আর এটা
এটা তখন তখন কি এর মধ্যেও তখন তো প্লাস চার্জ কিছুটা থেকে যাবে, কিছুটা যদি থেকে যায় তখন এই দুটোর মধ্যে তখন আবার বিকর্ষণ হবে। ঠিক আছে, এবার আসছি বজ্রবহ। বজ্রবহ কি? বজ্রবহ মনে করো শহরে তো অনেক উঁচু উঁচু বাড়ি, কিন্তু গ্রামে তো কত ছোট গাছপালা। তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে একটা মানে আমাদের মনে করো গ্রামের দিকে যে গাছপালাগুলো হয় সেই গাছপালাগুলো শহরের বাড়ির তুলনায় কিন্তু অনেক নিচে অবস্থান করে। শহরের বাড়ি অনেক উঁচু হয়, কিন্তু দেখা যায় কি যে ওই গাছের মধ্যে বাজ পড়ে, কিন্তু এর মধ্যে মানে কোনো উঁচু বাড়িতে বাজ পড়লে কি কত রকম একটা ভয়াবহ কাণ্ড ঘটতে পারে সেটা মনে করো। ঠিক আছে, বিশাল একটা বিপজ্জনক অবস্থা তখন। তাই কি এই কথা চিন্তা করে ব্যবহার করা হয় বজ্রবহ নামে একটি বস্তু, যেটা বজ্রকে বহন করে নিয়ে যাবে। অর্থাৎ এই বাড়িটা সর্বাপেক্ষা উঁচু জায়গা মনে করো এইখানটা, এইটা। ঠিক আছে, এর চেয়েও কিছু কিছু উঁচুতে এরকম কিছু সূচিমুখযুক্ত একটা ধাতব বস্তু, তামার ধাতু, সাধারণত তামা দিয়ে তৈরি করা হয়, দিয়ে এটা মনে করো মাটিতে পোঁতা আছে, খুব দৃঢ়ভাবে মাটিতে পোঁতা থাকে। ঠিক আছে, বেশ অনেকটা গভীরে। কি হয় যখন মেঘের মধ্যে চার্জ সৃষ্টি হয়, আর মেঘের মধ্যে বিভিন্ন যে কণাগুলো, সে কণাগুলোর মধ্যে যখন সংঘর্ষ হয় তখন তাদের মধ্যেও চার্জের সৃষ্টি হয়। চার্জ সৃষ্টি হলে মনে করো আধানটা প্লাস চার্জ নিয়ে আছে, মেঘটা প্লাস চার্জ নিয়ে আছে, তখন কি করবে না এখানে বাজ পড়ার সম্ভাবনা প্রবল। মেঘ কি চাইবে? পৃথিবীতে সবচেয়ে মানে কম পথ অতিক্রম করে কিভাবে সে তাড়াতাড়ি পৃথিবীর মধ্যে যেতে পারে আধান। ঠিক আছে, তখন কি হবে? তখন যে বাজ পড়ে, তখন যদি মনে করো এর চাইবে যে এরকম উঁচু জায়গা, ধরো বিল্ডিং, এর মধ্যে পড়লে সে তাড়াতাড়ি যাবে, কিন্তু মানুষগুলোকে বাঁচতে হলে এখানে একটা বজ্রবহ নামক বস্তু দিতে হয়। এ কি করে? এর মধ্যে মনে করো বাজটা এসে পড়লো, এ কি করবে? যে বাজ মানে কি আধান, ঠিক আছে, বিশাল একটা পরিমাণ মানে আধান, ঠিক আছে, তড়িৎ, হ্যাঁ, সেটা যখন পড়লো সে কি করবে? এই পরিবাহীর মধ্য দিয়ে মাটিতে চলে গেলো, তাহলে বিল্ডিংয়ের লোকের কোনো ক্ষতি হলো না। তাই একে বলা হয় বজ্রবহ। আবার বজ্রবহকে কখনো কখনো বজ্র নিবারকও বলা হয়। কিভাবে? মনে করো এই আধানটা প্লাস চার্জ নিয়ে, এই মেঘটা প্লাস চার্জ নিয়ে ঘোরাঘুরি করছিল, এখানে তার বাজ পড়ার সম্ভাবনা প্রবল। সে কি তখন বজ্রবহ কি করবে? বজ্রবহের মধ্যে তড়িদাবেশ ঘটবে। নিচের প্রান্তে কি দূরতম প্রান্তে তৈরি হবে কি? সমপ্রকৃতির আধান প্লাস চার্জ, আমি উপরটা থাকি প্লাস চার্জ, আর এখানে তৈরি হবে কি? নিকটতম প্রান্তে কি তৈরি হবে? মাইনাস চার্জ। আর এটা যেহেতু মাটির সঙ্গে গাড়া আছে, পোঁতা আছে, তাই হচ্ছে এটা প্লাস চার্জটা এর মধ্যে দিয়ে প্লাস চার্জটা মাটিতে চলে গেল। ঠিক আছে, এখন এর মধ্যে পড়ে রইল নেগেটিভ চার্জ কি বলেছে? যে প্রান্তগুলো বেশি সূচালো হয় সেগুলোতে প্রচুর পরিমাণে আধান থাকে, এগুলোতে প্রচুর পরিমাণে আধান থাকলো মাইনাস চার্জ। কি হবে? আধানের ক্ষরণ ঘটবে, বিভিন্ন মলিকিউলস আসবে, বাতাসের কণা, জলকণা, ধূলিকণা আসবে, তাদের মধ্যে তড়িদাবেশ সৃষ্টি হবে, তাদের মধ্যে আকর্ষণ ঘটবে, এর মধ্যে আবার মাইনাস চার্জটা ছড়িয়ে যাবে, মাইনাস চার্জটা ছড়িয়ে গিয়ে, আর মেঘে যেহেতু প্লাস চার্জ আর এগুলোতে আছে মাইনাস চার্জ, মেঘ এদেরকে টানলে কি হবে? এর মাইনাস চার্জটা কিছুটা প্রশমিত করে দেবে, মাইনাস চার্জটা প্লাস চার্জটা কিছুটা প্রশমিত করে দেবে। তাই কি হলো? মেঘের চার্জটা অনেকটা কমে গেল। মেঘের চার্জ কমে যাওয়ায় কি হচ্ছে না, দেখা যাচ্ছে তার মধ্যে আগে যে প্রবণতাটা ছিল বাজ পড়ার,
সেই প্রবণতাটা অনেকটা কমে যাচ্ছে। তাই বজ্রপ্রবাহকে মানে যে বাজ পড়ার কথা ছিল, কিন্তু এখন দেখছি না বাজ আর পড়বে না। তাহলে বজ্রপ্রবাহকে ওই জন্য বজ্র নিবারকও বলা হয়। ঠিক আছে, এখন ভালো বজ্রপ্রবাহ কাদের বলা হয়? ভালো বজ্রপ্রবাহ হতে গেলে সেটাকে তার বাড়ির সর্বাপেক্ষা উঁচু জায়গাতে লাগাতে হবে, আর তার মধ্যে বেশ কয়েকটা সূচিমুখ থাকতে হবে। বেশ কয়েকটা, এখানে দেখতে পাচ্ছ 3টা আছে, এরকম 3-4টে সূচিমুখ থাকতে হবে। সূচিমুখ থাকলে তড়িৎক্ষরণটা দ্রুত ঘটবে, তাই না? তারপর তার মধ্যে যে যে তারটা ব্যবহার করা হয়, ধাতুটা ব্যবহার করা হবে, সেটাকে অবশ্যই একটা সুপরিবাহী হতে হবে। ভালো সুপরিবাহী হলে ভালো, যেমন তামার তার ধরা হয়। তারপরে এর মধ্যে কোনো ছেদ থাকা চলবে না। ঠিক আছে, ওই বজ্রপ্রবাহের মধ্যে কোনো ছেদ থাকা চলবে না। কোনো জায়গায় যদি কাটা থাকে তখন সেখান থেকে আধান লিক করতে পারে, তাহলে ব্যাপারটা সেই একই দাঁড়ায়। তাই কোনো ছেদ থাকা চলবে না বজ্রপ্রবাহের মধ্যে। তাই এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কি না, যখন বজ্রপাত হয় তখন, মানে মেঘ ধরে বজ্রপাত হয় তখন কি হয়? তখন আমরা দেখি যে অনেক মানুষ গাছের তলায় গিয়ে আশ্রয় নেয়, কিন্তু সেটা মোটেও ঠিক নয়। কারণ গাছ হচ্ছে পরিবাহী। তাই কখনোই গাছের তলায় থাকা নিরাপদ নয়। নিরাপদ হবে যদি তুমি কোনো বজ্রপ্রবাহযুক্ত বাড়িতে থাকো, ধাতব আচ্ছাদনযুক্ত, সেই যে তড়িৎ পর্দা, ধাতব আচ্ছাদনযুক্ত গাড়িতে থাকো, বা এরকম কোনো বস্তু যা তোমাকে এসবের মানে হাত থেকে তোমাকে বাঁচাবে, অর্থাৎ এরকম খাঁচা মানে তারের জাল জাতীয় কিছু এইসবের মধ্যে থাকলে, যদি তোমার বাড়িটা লোহার কাঠামোযুক্ত হয় তাহলে খুবই ভালো। ঠিক আছে, এইসব জিনিস কিন্তু মানুষকে বাঁচাতে পারে। আর আর নিরাপদ জায়গাগুলো তো আলোচনা করলাম। বিপজ্জনক জায়গা হচ্ছে উঁচু মাটির দেওয়াল, তারপরে উঁচু গাছের নিচে থাকা একদমই উচিত নয়। ঠিক আছে, এগুলোই। আর আরেকটা, হ্যাঁ, কিছু টিপস এই চ্যাপ্টারটা থেকে কিছু টিপস বলতে, এই অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, অঙ্কগুলোর বিভিন্ন উদাহরণ নিজে হাতে প্র্যাকটিস করবে। আর এই চ্যাপ্টারটা ক্লিয়ারেন্স অবশ্যই দরকার, কারণ এরপরে আরও অনেক বড় বড় পাহাড় তোমাদেরকে ভাঙতে হবে। পাহাড় ভাঙতে হবে মানে সত্যিকারের পাহাড় নয়, জাস্ট জোকিং। অনেক ভালো কনসেপচুয়াল জিনিসপত্র যদি তোমাদের মানে কনসেপ্টটা যদি না থাকে, তোমরা পরবর্তী জিনিসগুলোতে এগোতে পারবে না। যেমন একটা মইয়ের প্রথম ধাপটা যদি না থাকে, প্রথম 1-2টো ধাপ না থাকে, তুমি কি 3 নম্বরটাতে উঠতে পারা যায় না। তাই প্রথম থেকে ভিতটাকে স্ট্রং করো, ভবিষ্যৎ খুব ভালো হবে। ওকে, আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের দিন আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা আমার ভিডিও রেগুলারলি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, আর আমার ভিডিও দেখার জন্য সো মেনি থ্যাংক ইউজ। আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর শেয়ার করো।